হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো ক্লাস 10 যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, এই মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য এখন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে উপপাদ্য। এই যে দেখো, তার স্কুলের সেকেন্ড টার্ম পরীক্ষা হবে, তোমাদের সবার ফার্স্ট টার্ম পরীক্ষা হয়ে গেছে। এই সেকেন্ড টার্ম যে পরীক্ষা হবে 40-এর মধ্যে, প্রত্যেকটা স্কুলের এই যে উপপাদ্য 42, প্রত্যেকটা স্কুলের চ্যাপ্টারটা আছে। এখান থেকে একটা কোশ্চেন তোমার এই উপপাদ্যটা আসবে, আর এই উপপাদ্যটা আসার খুবই খুবই বেশি চান্স, 95% চান্স এই উপপাদ্যটা তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে, হয় 41 বা 42। তো আজকে 42টা করেছি, 41টা পরের দিন করাবো। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই 42 নম্বর উপপাদ্যটা তোমরা করতে পারবে এবং ভীষণ ভীষণ সহজ। তো দেখো, এই উপপাদ্য একবার করে যাও তো 5 মার্কস কমন পেয়ে যাবে। তাহলে মাধ্যমিকে পড়ো, এই ভিডিওটা দেখে নাও, 5 মার্কস হাতের মুঠে চলে আসবে একদম, ঠিক আছে? তো একদম ভালো করে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। মাথায় রাখবে, উপপাদ্য কোনো মুখস্থ করতে হয় না। অনেকে বলে স্যার উপপাদ্য মুখস্থ করে, অনেকে মুখস্থ করে, কিন্তু মাথায় রাখবে উপপাদ্য কোনো মুখস্থ করতে হয় না। মুখস্থ হলে কমপ্লিট করে আসতে পারবে না। তাই মাথায় রাখতে হবে, উপপাদ্য সবসময় বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে করতে হবে। ওকে, চলো আমরা করি। যারা মাধ্যমিক পরীক্ষার্থী দেখছো, অবশ্যই 5 মার্কস পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, একদম কমপ্লিটলি একবার বুঝে যাও, 5 মার্কস একদম পেয়ে যাবে। সেই মাধ্যমিকের বোর্ড পরীক্ষা তো এটা কমন আসার চান্স আছে, এবং এই স্কুলের যে সেকেন্ড টার্ম পরীক্ষা সেটা তো পরীক্ষা আসার চান্স আছে। দেখে নাও উপপাদ্য 42 কি বলছে। বলছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, এবার বলছে দুটি বৃত্ত স্পর্শ করবে। ওকে, আর দুটি বৃত্ত যখন স্পর্শ করবে, এটা দুভাবে করতে পারে। দেখো ছবিটা দেখে নাও, একবার বুঝে নাও। বললাম এটা একটা বৃত্ত, ওকে, আর একটা বৃত্ত এটা। দেখো দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে, কিন্তু কোথায় বলো বলো তো, বাইরের দিকে স্পর্শ করলে। একটা বৃত্ত, এটা বৃত্ত, দুটো বৃত্ত স্পর্শ করলে দেখো বাইরের দিকে, অর্থাৎ বহিঃস্পর্শ বলে। এটা কি বলে? এটা বহিঃস্পর্শ, অর্থাৎ বাইরের দিকে স্পর্শ করলো। আবার বলো দুটো বৃত্ত এভাবে স্পর্শ করতে পারে। বৃত্ত বললো, এই বৃত্তটা এখানে একটা বৃত্ত স্পর্শ করলো, এখানে এটা একটা বৃত্ত। দেখো তো এই দুটো বৃত্ত দেখো ভিতরের দিকে স্পর্শ করে। দেখো তো এই ছোট বৃত্তটা ভিতরের দিকে স্পর্শ করেছে, স্পর্শ কিন্তু করেছে। দেখো এটাও স্পর্শ করেছে। তাহলে স্পর্শ দুভাবে করতে পারে। একটা হচ্ছে কি বলতো, বাইরের দিকে দুটো বৃত্ত স্পর্শ করলে বলে বহিঃস্পর্শ। কি বলে? বহিঃস্পর্শ, অর্থাৎ বাইরের দিকে স্পর্শ করলো। ভিতরের দিকে করেছে বলে অন্তঃস্পর্শ। বুঝলে? কোশ্চেন বলেছে যে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তাহলে দেখো তো এভাবে স্পর্শ করতে পারে, এভাবে করতে পারে। ক্লিয়ার? আমরা যে কোনো একটা দিয়ে প্রমাণ করলে হবে, বই দুটো ছবি করতে হবে না, যে কোনো একটা ছবি করলে হবে। তার সুবিধার্থে তোমরা এই ছবিটা করবে, ঠিক আছে? অর্থাৎ বাইরের দিকে স্পর্শ করার ছবিটা করবে, এটা দিয়ে করলেও হবে, ঠিক আছে? তাহলে আমাদের বইয়ে দুটো ছবি দেওয়া আছে, তোমরা যে কোনো একটা এই ছবি দিয়ে করলেও হবে। দুটো ছবি কেন দেওয়া আছে ক্লিয়ার তো? যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ দুই ভাগে করতে পারে। একটা হচ্ছে বাইরের দিকে স্পর্শ করতে পারে, এটা বহিঃস্পর্শ বলা হয়, আর ভিতরের দিকে স্পর্শ করতে পারে, ওটা অন্তঃস্পর্শ। ক্লিয়ার? তোমরা এটা দিয়ে প্রমাণটা করাবো। আচ্ছা, তাহলে স্পর্শ বিন্দুটি, অর্থাৎ যেখানে স্পর্শ করলো ওই স্পর্শ বিন্দুটি হচ্ছে, এটা দিয়ে প্রমাণ করবো, এটা দিয়ে বুঝিয়ে দিই। এই স্পর্শ বিন্দু, অর্থাৎ এই বিন্দুটি যদি নাম দিই পি, এই স্পর্শ বিন্দুটি, পি স্পর্শ বিন্দুটি, এই বিন্দুটি কেন্দ্র দুটির সংযোগ সরলরেখাংশের, অর্থাৎ এই বৃত্ত দুটির যে কেন্দ্র, আমি বললাম এর কেন্দ্র হচ্ছে এ, এর কেন্দ্র বললাম বি। বলতে ভালো করে শুনবে, স্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দুটি মানে যে জায়গায় স্পর্শ করেছে দুটি বৃত্ত, লাইক এই জায়গাটা স্পর্শ বিন্দু, এখানে স্পর্শ করেছে মানে এটা হলো স্পর্শ বিন্দু। তাহলে এই স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত, অর্থাৎ এবি, আর এটা এই বৃত্তের কেন্দ্র, এটা কেন্দ্র, এর জন্য লাইন টানি এই লাইনের উপর, অর্থাৎ এ আর বি এর যে কেন্দ্র, এই বৃত্ত আর বি বৃত্ত, মানে এই বৃত্ত ওই বৃত্তের যে কেন্দ্র, এই কেন্দ্রের সংযোগ সরলরেখাংশ মানে কি, এই দুটো কেন্দ্রের মধ্যে একটা লাইন টানো, লাইন টানলাম, এই লাইনের উপর এই স্পর্শ বিন্দুটি অবস্থান করবে। এটা প্রশ্ন উত্তর চেয়েছে, প্রমাণ করতে বলেছে। ক্লিয়ার? প্রমাণটা ভালো করে বোঝো, যে এই কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশ মানে কি, এই দুটি কেন্দ্র, একটা এই বৃত্তের কেন্দ্র এ, এর কেন্দ্র বি, তাহলে এ বির মধ্যে যদি একটা লাইন টানি, সেটা রেখাংশ হচ্ছে এই রেখাংশের উপর অবস্থান করবে কে, এই পি বিন্দু। পি বিন্দু মানে কি, এই দুটি বৃত্তের স্পর্শ বিন্দু। ক্লিয়ার? এই স্পর্শ বিন্দু মানে কি, এই দুটি বৃত্ত যে বিন্দুতে স্পর্শ করলো সেই বিন্দুটি কোথায় অবস্থান করবে বলো, এই বৃত্ত দুটির সংযোগ রেখাংশের উপর, অর্থাৎ এই এবি লাইনের উপর অবস্থান করবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে বলো, যে এবি লাইনের উপর পি বিন্দু অবস্থান করছে। ক্লিয়ার? তাহলে এই ছবিটা মুছে নিই, আমরা ওটা দিয়ে প্রমাণ করে নেব। সবাই ক্লিয়ার? কি কোশ্চেনটা বুঝতে পারলে? কোশ্চেন কি বলেছে আগে কোশ্চেন বোঝো আগে, ঠিক আছে? তারপর অ্যান্সার করবো। এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা উচিত না। কোশ্চেনটা কি বলেছে? দেখো কোশ্চেন বলেছে দুটি বৃত্ত পরস্পর স্পর্শ করেছে,
ওই স্পর্শ বিন্দু মানে কি, যে জায়গায় বৃত্তটি স্পর্শ করেছে এটা হচ্ছে স্পর্শ বিন্দু, এটা হচ্ছে স্পর্শ বিন্দু পি। এই স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোগ রেখাংশের, কেন্দ্র মানে কি এর কেন্দ্র এ এর বি, তাহলে এর রেখাংশ সংযোগ রেখা জুড়ে দাও, কেন্দ্র দুটি জুড়ে দিলে এই রেখার উপর অবস্থান করবে পি বিন্দুটি, এটা প্রমাণ করতে হচ্ছে। ক্লিয়ার? তার মানে কি প্রমাণ কি করতে বলেছে বলতো, এই এ পি বি হচ্ছে একই লাইনের মধ্যে থাকবে। এ পি বি দেখো, পি এ বির উপর অবস্থান করছে মানে কি বলে দেখো তো, এ পি বি একই লাইনের উপর অবস্থান করছে না, তা বলা হয় এর হলো সমরেখ। কি বলা হয়? সমরেখ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এ পি বি হচ্ছে সমরেখ। ক্লিয়ার? বোঝা গেল? পরিষ্কার বোঝা গেল? ওকে, তাহলে প্রদত্ত লেখো। আচ্ছা, উপপাদ্য আমি আগে উপপাদ্য ভিডিও দিয়েছিলাম, তোমরা যারা দেখো দেখে নিও। এখানে আমি বুঝিয়েছিলাম যে একটা উপপাদ্য 4টে স্টেপ আছে। কটা স্টেপ? 4টে, ম্যাক্সিমাম 4টে, মিনিমাম 3টে। তাহলে এই স্টেপগুলোকে লিখতে হবে, ঠিক আছে? এখানে নাম্বার আছে, এখানে 5 মার্কস থাকবে, ভালো করে লিখতে হবে। সবার প্রথম স্টেপ কি বলো? প্রদত্ত। এই প্রদত্ত মানে কি? প্রদত্ত মানে হচ্ছে যে তুমি যে ছবিটা এঁকেছো এই ছবিটায় ওখানে নাম দিয়েছো, নাম দিয়ে এখানে লিখতে হবে। আমরা কি বলবো, আমরা এ একটা বৃত্ত নিয়েছি, বি একটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তাই না? সেটাই আমরা লিখবো। দেখবো যে এ কেন্দ্রীয় বৃত্ত এবং বিকেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে, দেখবে বইয়ের ভাষা লিখতে হবে একদমই না, তুমি নিজের মতো করে লেখো, ঠিক আছে? মাথায় রাখতে হবে উপপাদ্য নিজের মতো করে লিখলে হবে, ঠিক আছে? তুমি যা এঁকেছো, দেখো এ কেন্দ্রীয় বৃত্ত বি কেন্দ্রীয় বৃত্ত লিখেছি না, তাই লিখেছি এ কেন্দ্রীয় বৃত্ত বি কেন্দ্রীয় বৃত্তটি পরস্পরকে পি বিন্দুতে, দেখো পি বিন্দুতে স্পর্শ করেছে অর্থাৎ বহিঃস্পর্শ করেছে, পি বিন্দুতে বা স্পর্শ করেছে লিখে দাও, বই লিখতে হবে না, ঠিক আছে? যেহেতু আরেকটা ছবি ছিল স্পর্শ করেছে, স্পর্শ করেছে। ক্লিয়ার? এটাকে বলে প্রদত্ত। কি বলে এটাকে? বলে প্রদত্ত। অর্থাৎ যা এঁকেছি তাই আমি লিখলাম, এটা আমি লিখতেই হবে। যে কোনো উপপাদ্যের ক্ষেত্রে তুমি যা আঁকবে সেটাই লিখবে। তো কি লিখলাম? পি কেন্দ্রীয় বৃত্ত, এ কেন্দ্রীয় বৃত্ত এটা বৃত্ত, বি কেন্দ্রীয় বৃত্ত এই বৃত্তটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে, সিম্পল কথা। এবার দেখো, এরপর একটা লাইন লিখতে হবে প্রামাণ্য, অর্থাৎ কি প্রমাণ করতে হবে। প্রামাণ্য অর্থাৎ কি প্রমাণ আমাকে করতে হবে। দেখো বলো কি প্রমাণ করতে দিয়েছে বলো তো, যে পি বিন্দুটি এই লাইনের উপর অবস্থান করছে, এর মানে কি হয় বলো, এ পি বি হচ্ছে একই রেখার মধ্যে আছে, মানে সমরেখ। প্রমাণ করতে হবে কি বলো, এ পি বি সমরেখ, এটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ এ পি বি একই রেখার মধ্যে অবস্থান করছে। আশা করি ক্লিয়ার এইটুকু। দেখো 2 নম্বর 4টে পয়েন্টের মধ্যে 2 নম্বর পয়েন্ট হয়ে গেল। 3 নম্বর পয়েন্ট অঙ্কন। এই অঙ্কনটা অনেক উপপাদ্যের মধ্যে থাকে, অনেকটা থাকে না, ঠিক আছে? অঙ্কন মানে কি বলো, বলছে যে এপি আর বিপি যুক্ত করা হলো। কি বলো? এপি এবং মানে এইটুকু জায়গা, এইখান থেকে এইটুকু জায়গা, এখান থেকে এইটুকু জায়গা যোগ করা হলো এবং বিপি যোগ করা হলো। বলো অঙ্কন। অঙ্কন মানে কি বলতো, দেখো মুখস্থ করার দরকার নেই, আমরা এপি বিপি যোগ করে দিলাম, ঠিক আছে? এইটুকু যে জায়গা লিখলাম, মুখস্থ করার কোনো জায়গা আছে? তার কোনো জায়গা নেই মুখস্থ করার, জাস্ট কনসেপ্টটা বুঝতে হবে, ভালো করে বুঝলে তোমরা পারবে, খুব সহজ। ওকে, আচ্ছা লাস্ট পয়েন্ট, তো 3টে পয়েন্ট অলরেডি হয়ে গেল। 4 নম্বর পয়েন্ট, লাস্ট পয়েন্ট যেটা লিখতে হবে 4 নম্বর হচ্ছে প্রমাণ, অর্থাৎ প্রমাণ করবো। এবার প্রমাণ করবো, দেখো ভেরি ইম্পর্টেন্ট, এটা লিখতেই হবে, নাহলে নাম্বার ঠিকঠাক পাবে না তোমরা, ঠিক আছে? তার প্রমাণটা কি বলবো বলো, বলবো যে ও কেন্দ্রীয় বৃত্ত এবং বি ও আর এ আর বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে আমরা কি লিখবো দেখো, এ এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে, স্পর্শ করেছে। ওকে, তার মানে কি বলো, এই পি বিন্দুতে একটা সাধারণ স্পর্শক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি দেখো তো, এটা হচ্ছে পি বিন্দুতে সাধারণ স্পর্শক। দেখো
এখানে লাইন থাকবে, যে লাইনটা দুটোর সাধারণ স্পর্শক হবে। এটা এই লাইনটা বলছি, এর নাম হচ্ছে এস, এই পয়েন্টটার নাম হলো এস, এটা নাম হলো টি। এই এসটি হচ্ছে এদের সাধারণ স্পর্শক। তারা বলতে পারে কি বলো, পি বিন্দুতে বৃত্ত দুটো একটি সাধারণ স্পর্শক আছে, তারা বলতে পারে দেয়ারফর পি বিন্দুতে দুটির একটি সাধারণ স্পর্শক সাধারণ স্পর্শক এসটি, নাম দিলাম কি হতো এসটি, তাহলে এসটি। আচ্ছা, ওকে, একবারে ক্লিয়ার, বোঝা গেল কি? ওকে, এবার দেখো তো স্যার, ও কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, দেখো যে সরি এ কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে, এই বৃত্ত এ কেন্দ্রীয় বৃত্তের দেখো তো স্যার, এসটি স্পর্শক কিনা বলো, ও কেন্দ্রীয় এ কেন্দ্রীয় বৃত্তি দেখো তো এসটি স্পর্শক, তাহলে আমরা বলতে পারি এসটি স্পর্শক। ডাইরেক্ট দেখো এই বৃত্তের ক্ষেত্রে এসটি স্পর্শক তো স্পর্শ করেছে, এবং বলতে পারি এপি হচ্ছে, এই এপিটা কি দেখো তো স্পর্শকামী ব্যাসার্ধ কিনা বলো, স্পর্শকামী ব্যাসার্ধ, এপি হলো স্পর্শকামী ব্যাসার্ধ, স্পর্শকামী। বোঝা গেল কি? দেখো তো স্যার, এই যে এ কেন্দ্রীয় বৃত্ত, এই বৃত্তটি দেখো তো এসটি স্পর্শ করেছে, এবং এই এপি যে ব্যাসার্ধ বৃত্ত সেটা কি স্পর্শকামী কিনা, স্পর্শ দিয়ে গিয়েছে, তাই তো? তাই তো, আমরা বলতে পারি দেখো তো এ কেন্দ্রীয় বৃত্তের এসটি একটি স্পর্শক এবং এপি হলো স্পর্শকামী ব্যাসার্ধ। তাহলে আমরা পরিষ্কার বলতে পারি বলো, দেয়ারফর বলতে পারি দেখো তো এই এপি লাইনটা এসটির উপর লম্ব আছে কিনা, দেখো এপি লম্ব তো, আমরা বলতে পারি দেখো তো স্পর্শকের উপর লম্ব হয়, তাই আমরা বলতে পারি এপি পারপেন্ডিকুলার এসটি বলতে পারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা কি সবাই বোঝা গেল? তাহলে পরিষ্কার বুঝতে পারি কি বলো, যে এপি পারপেন্ডিকুলার এসটি। এবার দেখো সেম কথা আমরা, আচ্ছা আমি মুছে দিলাম উপরটা, ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো এইটুকু জায়গা। আমরা পরেরটা করেছিলাম, পরেরটা বলতে পরে আরেকটু জায়গা বলতে হবে, শেষ হয়নি এটা এখন। দেখো সেম আমরা বলতে পারি যে এই বিকেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে এসটি স্পর্শক, সেম বলতে পারি কি বলো, তারপর বিকেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে কি বলতে পারি বলো, যে এসটি স্পর্শক, এর স্পর্শক তো এসটি হয়, তা বলতে পারি কি বলো, এসটি স্পর্শক, এসটি স্পর্শক এবং কি বলো, বিপি হচ্ছে স্পর্শকামী ব্যাসার্ধ, বিপি দেখো তো স্পর্শকামী ব্যাসার্ধ কিনা, বিপি হচ্ছে, বিপি হলো স্পর্শকামী ব্যাসার্ধ, সিম্পল। ওকে, তাহলে আমরা কি বলতে পারি স্যার, এই যে বিপিটা এসটি উপর পারপেন্ডিকুলার আছে, তাহলে বলতে পারি দেখো তো বিপি পারপেন্ডিকুলার এসটি। ওকে, তাহলে পরিষ্কার বোঝা গেল যে এপি পারপেন্ডিকুলার এসটি এবং বিপি পারপেন্ডিকুলার এসটি। ওকে, এটুকু ক্লিয়ার? আর বলতে পারি দেখো তো স্যার, দেয়ারফর দেখো তো এপি এবং এই যে বিপি, দেখো এপি আর বিপি দুজনে দেখো এসটির উপর পারপেন্ডিকুলার কিনা বলো, এপি আর বিপি দুজনে এসটির উপর পারপেন্ডিকুলার, এবং মজার বিষয় হচ্ছে যে এসটির উপর পারপেন্ডিকুলার শুধু তাই না, একটা পার্টিকুলার পয়েন্টে পারপেন্ডিকুলার। দেখো তো এই এপি পারপেন্ডিকুলার এসটি এবং এই পি বিন্দুতে না, তো এপিটা এসটির উপর পারপেন্ডিকুলার পি বিন্দুতে, এবং এই বিপিটাও এসটির উপর পারপেন্ডিকুলার পি বিন্দুতে, তো সেম বিন্দু কিনা বলো। তাহলে আমরা কি বলবো, যে এপি এবং বিপি একটা নির্দিষ্ট বিন্দু পিতে, একটা নির্দিষ্ট বিন্দু পিতে লম্ব। ওকে, একটা নির্দিষ্ট বিন্দু পিতে যেহেতু লম্ব এটা, তাহলে কি বলতে পারে বলো, দুটোই পিতে লম্ব মানে কি, দুটো পি এই ওই রেখার মধ্যেই অবস্থান করছে। ক্লিয়ার বলতে পারি কিনা বলো, আর দেয়ারফর বলতে পারি, দেয়ারফর কি বলতে পারো, যে পি বিন্দুটি এবি সরলরেখার উপর অবস্থান করছে, বিন্দুটি এবি
সরলরেখা অবস্থা দেখো, তারা বলতে পারি কি, দেখো তো এই পি বিন্দুটি এবি সরলরেখার অবস্থান করছে। ক্লিয়ার? তাহলে আমরা কি বলতে, দেয়ারফর এপি বি সমরেখা। ক্লিয়ার? এটা প্রমাণিত হয়ে গেল আমাদের, হচ্ছে প্রমাণ। ক্লিয়ার? এইটুকু লিখলে তোমরা 5 নাম্বার পেয়ে যাবে, যে প্রমাণ এইটুকু থেকে এখান থেকে এইটুকু, এটা হচ্ছে প্রমাণ। এটা হচ্ছে প্রমাণ। আর বাকি আগের উপরটা লিখে দিলাম যে প্রদত্ত প্রমাণ করতে হবে প্রামাণ্য অঙ্কনটা কি জিনিস। এবার হচ্ছে এইটুকু হচ্ছে প্রমাণ। এই প্রমাণটা যারা করবে তারা 5 মার্কস একদম কমন পেয়ে যাবে। আমি আবারও বলছি, এই উপপাদ্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, স্কুলের সেকেন্ড টার্ম এবং ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে পারলে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, এবং আমার চ্যানেলের মধ্যে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ প্রত্যেকটা ভিডিও আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি এভাবে, ঠিক আছে? এবং সবথেকে বড় কথা, মাধ্যমিকের সাজেশন মোস্ট ইম্পর্টেন্ট। এর আগের কঠিন কোশ্চেন হয়েছিল, সেখানে আমার স্টুডেন্ট 96, 97, 98 পেয়েছে, এখন খুবই কঠিন হয়েছিল কোশ্চেন। তো আমি আমার সাজেশন অবশ্যই দিলে তোমরাও 90 আমার সাথে করতে পারবে। এবং যারা সারা বছর ঠিকঠাক পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে চাও, কমেন্ট করবে, আমি তোমাদের সাজেস্ট করে দেবো, ঠিক আছে? আমার সঙ্গে দেবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে? টাটা, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।